একটি সরকার গঠন হয়ে গেছে, মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, মুখ্যমন্ত্রী পদে বসে পুরো দমে প্রশাসন চালানো শুরু হয়ে গেছে। ঠিক এমন সময় হঠাৎ করে বিচার বিভাগ এসে বলল, 1 মিনিট দাঁড়ান, আগে প্রমাণ করুন আপনার এই জয়টা আসলেই ব্যালট বক্স থেকে এসেছে কিনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন একটা অবিশ্বাস্য পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ভবানীপুরের একটি বিধানসভা আসনের ভোট গণনা নিয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এমন এক আলোচনার জন্ম দিয়েছে, যার আগুন লেগে যেতে পারে মুখ্যমন্ত্রীর পদের বৈধতাকেও। আজকের এই গভীর অনুসন্ধানে আমরা খুলে ধরব সেই রহস্যময় 13তম রাউন্ডের গল্প, নির্বাচন পর্যবেক্ষকের পুরস্কারের বিতর্ক এবং সুপ্রিম কোর্টের সেই পুরনো রায়ের কথা, যা এখন পশ্চিমবঙ্গের রাজনীতির ভাগ্য বদলে দিতে পারে। ভবানীপুর কেন্দ্রটিকে শুধু একটি সাধারণ বিধানসভা আসন হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটি পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। 2021 সালের নন্দীগ্রামের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে যে চরম রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছিল, ভবানীপুর ছিল তারই দ্বিতীয় অধ্যায়। শুভেন্দু অধিকারী যখন ঘোষণা করেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের ঘরের মাটিতে পরাজিত করবেন, তখন থেকেই এই আসনটি একটি প্রতীকী লড়াইয়ে পরিণত হয়। কিন্তু সেই লড়াইয়ের ফলাফল যখন আদালতের কাঠগড়ায় পৌঁছায়, তখন প্রশ্ন হয়ে ওঠে গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল ভিত্তি নিয়ে। কলকাতার হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা কোনো সাধারণ প্রশাসনিক আদেশ নয়, এটি গণতন্ত্রের স্বচ্ছতা রক্ষার জন্য বিচার বিভাগের এক তীব্র সতর্কতা। আদালত নির্দিষ্ট করে 3টি জিনিসের সংরক্ষণের নির্দেশ দিয়েছে: ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম, ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাট স্লিপ এবং ভোট গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ। একটু যুক্তি দিয়ে ভাবুন তো, আদালত কেন এই 3টি জিনিসের কথা বলল? কারণ এই 3টি উপাদান মিলেই হলো একটি নির্বাচনের চূড়ান্ত সত্য। ইভিএম বলে দেবে মোট কত ভোট পড়েছে, ভিভিপ্যাট স্লিপ প্রমাণ করবে ভোটার যাকে ভোট দিয়েছে মেশিন সেটা ঠিকমতো রেকর্ড করেছে কিনা, আর সিসিটিভি ফুটেজ বলে দেবে গণনার ঘরের ভেতরে কোনো অনিয়ম হয়েছিল কিনা। যখন একটি আদালত এই 3টি জিনিস একসঙ্গে সিল করে রাখতে বলে, তখন বোঝার উপায় নেই যে বিচারপতিরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এবার চলুন মূল অভিযোগগুলোতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আবেদনটি করা হয়েছে, সেখানে কয়েকটি চমকপ্রদ অভিযোগ উঠে এসেছে। প্রথমটি হলো ভোট গণনার সময় হঠাৎ করে তথ্য প্রকাশের উপর নির্ভরযোগ্যতার অভাব। অভিযোগ অনুযায়ী গণনার প্রথম 13টি রাউন্ড পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। ওয়েবসাইটে আপডেট আসছিল, কে কত ভোটে এগিয়ে আছে তার তথ্য সবাই জানতে পারছিল। কিন্তু ঠিক 13তম রাউন্ডের পর হঠাৎ করে এই তথ্য প্রকাশ বন্ধ হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এই নীরবতা অত্যন্ত সন্দেহজনক, কারণ আধুনিক প্রযুক্তির যুগে একটি নির্বাচন কমিশনের সার্ভার হঠাৎ কেন নীরব হয়ে যাবে, সেটা যৌক্তিকভাবে মেনে নেওয়া কঠিন। এর পেছনে কি প্রশাসনিক কোনো কারিগরি ত্রুটি নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেই প্রশ্নটাই এখন আদালতের সামনে। দ্বিতীয় অভিযোগটি আরো বেশি মারাত্মক, যা সরাসরি নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। অভিযোগ উঠেছে, ভবানীপুরের ভোটের সময় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে যিনি দায়িত্বে ছিলেন, সেই সুব্রত গুপ্তকে পরবর্তীতে বর্তমান রাজ্য সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটি একটি চরম দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি করেছে। যিনি ভোটের সময় নিরপেক্ষ থাকার কথা ছিল, তার নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন ওঠে এবং তাকে পরে পুরস্কৃত করা হয়, তখন সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই একটি কুৎসিত সন্দেহ জন্মায়। মানুষ ভাবে, এই নিয়োগটা কি আগে থেকেই ঠিক করা ছিল? এটা কি ছিল এক প্রকার চুক্তির অংশ? কিন্তু এই মামলার সবচেয়ে বড় অস্ত্রটি লুকিয়ে আছে সুপ্রিম কোর্টের একটি পুরনো রায়ের মধ্যে। তৃণমূলের আইনজীবীরা বিহার নির্বাচনের সময় সুপ্রিম কোর্টের দেওয়া একটি নির্দেশনার কথা তুলে ধরেছেন। সেই রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছিল, কোনো কেন্দ্রে যদি হার জিতের ব্যবধানের চেয়ে বেশি সংখ্যক ভোট বিভিন্ন প্রক্রিয়ায় বাতিল বা রিজেক্ট হয়, তবে সেই নির্বাচনের ফলাফল নিজেই একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ায়। এবার ভবানীপুরের হিসাবটা করে দেখুন। ভোট গণনার সময় প্রায় 44,000 ভোট বিভিন্ন কারণে বাতিল হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে জয় পরাজয়ের ব্যবধান ছিল মাত্র 15,000 ভোটের, অর্থাৎ যে পরিমাণ ভোট বাতিল হয়েছে তা জয়ের ব্যবধানের প্রায় 3 গুণ। গণিতের এই হিসাবটা কিন্তু খুব ভয়ের। সুপ্রিম কোর্টের নিজের দেওয়া মাপকাঠি অনুযায়ী এই পরিস্থিতি তদন্তের দাবি রাখে। এই আইনি লড়াইয়ের পেছনে আরও একটি বড় প্রেক্ষাপট কাজ করছে। গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা চলছে, তার প্রভাব এই মামলার উপর পড়ছে। একদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক তথ্য বিকৃতির অভিযোগ। মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যদি ভুল ঐতিহাসিক তথ্য প্রচার করা হয়, যেমন মোগল সাম্রাজ্যের ইতিহাস মুছে ফেলার বা বিকৃত করার চেষ্টা করা হয়, তবে তা শুধু শিক্ষাগত ব্যর্থতা নয়, বরং একটি রাষ্ট্রীয় মানসিকতার পরিবর্তনের প্রচেষ্টা বলেই মনে করছেন অনেকে। ইতিহাস কখনো কারো ইচ্ছামতো মুছে ফেলা যায় না। যে দেশের মানুষ তাদের অতীতকে জানে না, তারা ভবিষ্যতের সঠিক পথ খুঁজে পায় না।
এর সাথে যুক্ত হয়েছে মিড ডে মিল বা মধ্যাহ্নভোজ নিয়ে চরম বিতর্ক। একটি ধর্মনিরপেক্ষ দেশের সরকারি ব্যবস্থায় স্কুলের বাচ্চাদের খাবার সরবরাহের দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু যখন দেখা যায় সরকারি স্কুলের বাচ্চাদের খাবার নিয়ে সরকার ব্যর্থ হয়েছে এবং সেই খাবার ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হচ্ছে, তখন প্রশ্ন ওঠে সংবিধানের ধর্মনিরপেক্ষতার ভাগ্য নিয়ে। সরকারি দায়িত্ব থেকে পিছিয়ে আসা এবং এর মাধ্যমে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগগুলো সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। এই ক্ষোভই আইনি লড়াইকে আরো তীব্র করে তুলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো সামনে কি হতে পারে। কলকাতা হাইকোর্ট যদি ইভিএম, ভিভিপ্যাট এবং সিসিটিভি ফুটেজ খুলে পরীক্ষা করে এবং সেখানে অসংহতি বা হেরফেরের প্রমাণ পায়, তাহলে এর প্রভাব শুধু ভবানীপুর কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটি গোটা পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করবে, কারণ একটি কেন্দ্রে কারচুপি প্রমাণিত হলে বিরোধী দলগুলো অন্যান্য কেন্দ্রেও একই ধরনের অভিযোগের সুর তুলবে এবং তার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভীষণভাবে অস্থিতিশীল করে তুলতে পারে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের উপর এই মুহূর্তে চরম চাপ পড়বে। আদালত শুধু একটি রিট গ্রহণ করেনি, বরং নির্দিষ্ট নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশন যদি এই নির্দেশ পালনে কোনো গরিমি করে বা তথ্য গোপন করার চেষ্টা করে, তবে তা সরাসরি আদালত অবমাননার অপরাধে পরিণত হবে। তৃতীয়ত এবং সবচেয়ে বড় প্রভাবটি পড়বে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ এবং তার মুখ্যমন্ত্রী পদের উপর। তিনি যে ক্ষমতায় আছেন তার মূল ভিত্তি হলো ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার সেই বিজয়ের ছবি। এই বিজয়টাই তাকে রাজ্য পরিচালনার এক প্রকার নৈতিক অধিকার দিয়েছিল, কিন্তু এই বিজয়টাই যদি আদালতে কারচুপির অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়, তবে তার মুখ্যমন্ত্রী পদে বসার বৈধতাকে লাগাতার চ্যালেঞ্জ করা হবে। রাজনীতিতে এর চেয়ে বড় কালঙ্ক আর কিছুই নেই, যখন একজন নেতার নির্বাচনী ম্যান্ডেটই জনগণের কাছে নকল বলে প্রমাণিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাতে যখন বলেছিলেন যে তারা হারেননি, বরং তাদের হারানো হয়েছে, তখন অনেকেই সেটাকে হারের পর এক প্রকার আবেগপ্রবণ বক্তব্য মনে করেছিলেন, কিন্তু আজ সেই কথাটাই যেন একটি ভয়ঙ্কর সত্যে রূপ নিতে চলেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটাধিকার হলো নাগরিকদের সবচেয়ে বড় অস্ত্র, আর এই ভোটাধিকার যদি ইভিএম এর আড়ালে কোনোভাবে ক্ষুণ্ণ হয়, তবে গণতন্ত্র শুধু একটি শব্দ হয়ে কাগজের পাতায় আটকে যায়। কলকাতা হাইকোর্টের এই পদক্ষেপ প্রমাণ করে যে দেশের বিচার ব্যবস্থা এখনো সজাগ আছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। একই সাথে এটি একটি বড় বার্তা দিয়েছে নীতি নির্ধারকদের। ক্ষমতা দখলের জন্য যে কোনো অসাংবিধানিক পথ বেছে নেওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই তদন্ত কি সত্যি শেষ পর্যন্ত চলবে, নাকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এটাকেও দীর্ঘসূত্রিতার অন্ধকারে হারিয়ে যাওয়ার পথ দেখানো হবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ভূমিকম্পের পর মূল ভূমিকম্পটা কখন আসবে, সেটাই এখন দেখার বিষয়।